নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাহুল চক্রবর্তী, এপিডিআর এর মুর্শিদাবাদের সম্পাদক। এবং মুর্শিদাবাদে যে সম্প্রতি অশান্তিটা হয়েছে, বিশেষ করে জঙ্গিপুরে, শামসেরগঞ্জে, একের পর এক এরকম একটা পরিস্থিতির মধ্যে, এই পরিস্থিতির মধ্যে তিনি কিন্তু ওখানেই দায়িত্বে আছেন সংগঠনের, ফলে তার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। এই শুরুটা কিভাবে আমরা সেটা জানবো, এবং তারপরের ঘটনা আমাদের যে গ্রাউন্ড রিপোর্ট, আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যারা ছেলেমেয়েরা তারা যে সংগ্রহ তথ্য করেছে তার সাথে সত্যি মিল আছে কিনা এটা একবার যাচাই করে নিই। ইনি কলকাতায় এসছেন, তো সরাসরি দেখা হয়ে গেছে, তার সঙ্গে আমরা বক্তব্য শুনবো। প্রত্যেককে অনুরোধ, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, কারণ আমরা যে গ্রাউন্ড রিপোর্ট করেছি মুর্শিদাবাদ ঘুরে ঘুরে, এবং সেই গ্রাউন্ড রিপোর্টের সাথে রাহুলদা একজন মানবাধিকার কর্মী, দীর্ঘদিনের মানবাধিকার কর্মী, এপিডিআর এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, বর্তমানে মুর্শিদাবাদে এপিডিআর এর সম্পাদক। তো রাহুলদা, এই যে পুরো পরিস্থিতিটা হলো, এবং তুমি তো সম্ভবত কয়েকটা সভাতে বক্তব্যও রেখেছো, তো এই যে ওয়াকআপ বিল বিরোধী যে শুরুটা কিভাবে হলো, কত তারিখে হলো, গন্ডগোল কবে? এমনিতে ওয়াকআপ বিল বিরোধী মুভমেন্টটা তো চলছিলই, কিন্তু যখন ওটাকে আইন হলো রাজ্যপাল সই করার পর, এই মুভমেন্টের যে শার্পনেস সেটা আরো বৃদ্ধি পেল। এটা একটা বড় কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে বা সংসদে আছে, তারা কিন্তু এই ওয়াকআপ বিরোধী আন্দোলনে ছিল না। এপিডিআর বিলের এগেনস্টে প্রথম থেকে মুভ করেছে এলাকা, আর রাজনৈতিক সংগঠন হিসাবে এসডিপিআই মুভ করেছে, এটা আমরা সকলে দেখেছি। তো এই যখন ওয়াকআপ আইন হলো, তখন রাস্তায় প্রচন্ড পরিমাণে মানুষ নামতে শুরু করলো, এবং রাজনৈতিক দলগুলোও নামতে শুরু করলো। তার এজেন্ডা থাকতে পারে, নির্বাচনী এজেন্ডা। তার আপনি তো জানেন, শুভেন্দু অধিকারী অর্থাৎ অলরেডি একটা সাম্প্রদায়িক এজেন্ডা রেখে দিয়েছে 2016 হিন্দু হিন্দু ভাই ভাই, অতএব তার হিন্দু ভোট কনসলিডেশন। অপরদিকে যারা মুসলিম ভোট কনসলিডেশন করতে চাইছে, তাদের মুসলিম ভোট কনসলিডেশনের জন্য। কিন্তু 8 তারিখ বিশেষভাবে যে জঙ্গিপুরের যেদিনকার ঘটনা, জঙ্গিপুরে 8 তারিখ জঙ্গিপুরে ইমামরা, ইমাম মুয়াজ্জিনরা এবং ওইখানকার স্থানীয় বেশ কিছু গণসংগঠন একটা সভা ডেকেছিল পিডব্লিউডি ময়দানে, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে, ব্রিজের একটা দিকে, একটা এন্ডে। এবং সেইখানে অনেক মিছিল এসেছিল। আমাদের এপিডিআর এর সদস্যরাও এই প্রক্রিয়ার সাথে, এই সভার প্রক্রিয়ার সাথে, কারণ এপিডিআর প্রথম থেকেই এই বিল বিরোধী ওয়াকআপের এই সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন করছে, তারাও ছিল। আমাকে ডেকেছিল আমন্ত্রিত বক্তা হিসেবে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক হিসেবে আলোচনা করার জন্য। আমি ওখানে যাই, বক্তব্য রাখি, অনেকেই বক্তব্য রাখে। ওইখানে যেটা ওইখানকার মানুষ বলে, ওইখানে একটা মিছিল সভা শুরু হয়ে যাওয়ার পর আসছিল। সেই মিছিলটাকে, ওইখানকার মানুষের অভিযোগ, মিছিলটাকে পিডব্লিউডির ময়দানে ঢোকানোর বদলে পুলিশ মিসগাইড করে ব্রিজের ঠিক উল্টো দিকে, যেদিকে ওমরপুর যাওয়ার রাস্তা, সেই ওমরপুর যাওয়ার রাস্তায় প্লাস ওমরপুরের ওখানে তাকে ঘুরিয়ে দেয়। তারা 5 কিলোমিটার দূরে পিডব্লিউডি ময়দানে যেখানে সভা চলছে, তার থেকে 5 কিলোমিটার দূরে ওমরপুরে যায়। সেখানে গিয়ে স্বাভাবিকভাবে তারা সভা টভা দেখে না, তারা ওইখানেই রাস্তায় বসে পড়ে, অবস্থান করতে থাকে। রাস্তা অবরোধ হয়ে যায়। পুলিশ ওইখানে অবরোধ থামানোর জন্য যায়, অবরোধকে তোলার জন্য বলে, কিন্তু তারা অবরোধ তুলতে চায় না। পুলিশের সাথে প্রথমে বাদানুবাদ শুরু হয়, তারপর পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ যখন লাঠিচার্জ করে, তখন ওখানকার ছেলেরা বা ওইখানকার লোকেরা, ওখানকার যারা প্রত্যক্ষদর্শী, তাদের যা রিপোর্ট, বক্তব্য, যে তারা তখন কিন্তু পুলিশের ওপর যে চড়াও এমনটা না, ওরা তখন নিজেদেরকে গার্ড করতে থাকে। ইতিমধ্যে এসডিপিও, ওইখানকার জঙ্গিপুরের এসডিপিও, সে তার গুলি করে। গুলিতে, এইটা আমাদের সামনে একটা ভিডিও আছে, যে গুলিতে একজন পড়ে যায়, দেন পড়ে যায়। এই যে গুলির আওয়াজটা যায়, যে পুলিশ গুলি চালিয়েছে, সঙ্গে সঙ্গে মব কিন্তু আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এবং এই অ্যাগ্রেসিভনেসের পেছনে কিন্তু প্রচুর কারণ আছে। কারণ আপনি এনআরসি বিরোধী আন্দোলন থেকে যদি এখনো দেখেন, এই যে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের মানুষের যে বঞ্চনা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভাবে যে বঞ্চনা হতে হতে এই ওবিসি লাস্ট তাদের বাঁচার একটা ভিত্তি ছিল, সেটাকেও খারিজ করে হাইকোর্টে করে দিল 2010-12। এই সমস্ত বঞ্চনাটা গিয়ে তখন ওরা ইট ছুটতে শুরু করে।
একেবারে গণ আন্দোলনের স্ট্রাকচারে এরকম অনেক কিছু হয়, আমরা অনেক আগেও দেখেছি, আমরা নন্দীগ্রাম আন্দোলনের সময় এইসব দেখেছি। কিন্তু পুলিশ এই যে ওইখানে পুলিশ, আমরা আবার একটা ভিডিওতে দেখি পুলিশ তার ফোর্সকে নিয়ে দূরে সরে যাচ্ছে, দিয়ে থেমে যায়। আমাদের মনে হয়েছে পুলিশ যদি ধৈর্য ধরে 2 ঘন্টা ওদের প্রোগ্রামটাতে চলতে দিতে পারতো, 4 ঘন্টা চলতে দিতে পারতো, তারপর ওই অবরোধ আপনি উঠে যেত, এটা হতে পারত। কিন্তু এটা পুলিশের ইন্টারভেনশনের জন্য এইটা আরো বেশি অবরোধটা এই জায়গায় চলে যায় যে একটা ডেমোক্রেটিক মুভমেন্টকে ধ্বংস করার পর্যায়ে চলে যায়। বিকাল বেলায় পুলিশ ওইখানে আবার যায় এবং 40 থেকে 55 জনকে অ্যারেস্ট করে। এই যে 55 জনকে অ্যারেস্ট করে, ওইখানকার মানুষের আমাদেরকে ফোন করে জানায় এর মধ্যে 40 জন নিরপরাধ লোক মিনিমাম। তারা ওইখানে বাজার করতে গেছিল, আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, যাকে পারে ধরছে দূরে তুলে নিয়েছে। এটা 9 তারিখ বিকালবেলা, মানে পরের দিন 9 তারিখ পুলিশ এফআইআর করে 26 জনের বিরুদ্ধে। এই 26 জনের বিরুদ্ধে যে এফআইআর করে, তার মধ্যে অদ্ভুতভাবে এলাকার মানুষের বক্তব্য বেশিরভাগ জন এই আন্দোলনের সাথে এত অ্যাসোসিয়েটেড আন্দোলনের সাথে যুক্ত নাই। কিন্তু আমাদের তখন দাবি, আমরা তখন এসপি কে ডেপুটেশন দিই এই 9 তারিখ যে এফআইআর করে, সেখানে অদ্ভুতভাবে এপিডিআর এর প্রচন্ড দুজনের পরিচিত মুখ, জঙ্গিপুরের সেলিম শেখ আর আনিকুল ইসলাম, একজন এলাকার টিচার, একটা স্কুল চালায়, একদম নার্সারি থেকে 12 পর্যন্ত কোচিং সেন্টার চালায়, খুবই পরিচিত মুখ, ডেমোক্রেটিক মুভমেন্টেও থাকে। আনিকুল ইসলাম বিএসএফ এর বিরুদ্ধে আন্দোলনের একজন পরিচিত মুখ, বিএসএফ এর অত্যাচারের বিরুদ্ধে, এবং ডেমোক্রেটিক মুভমেন্টে থাকে। সেই বাজিতপুরে তার বাড়ি, সেই আনিকুল ইসলামকে নামে এফআইআর যোগ করে দেয়। আমরা তখন এসপির কাছে ডেপুটেশন দিই এদের দুজনের নামকে এফআইআর থেকে অবিলম্বে বাদ দেওয়ার জন্য, ওদের পরিচিতিটাকে বলে, এবং বাকি নিরপরাধ অনেক লোককে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এফআইআর যুক্ত করেছে। কর্মরত একজন বিচারপতিকে দিয়ে অবিলম্বে তদন্ত করিয়ে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়। এর পরের দিন 11 তারিখ আমাদের কাঁদিতে এপিডিআর কাঁদি শাখার ডাকে একটা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে একটা বড় প্রোগ্রাম ছিল। ওখানে কিন্তু কোনো রাজনৈতিক দল কাঁদিতে কোনো প্রোগ্রাম করে না। এপিডিআর ডাকে প্রচুর পরিমাণে মানুষ আছে, প্রায় 5-6 হাজার মানুষ র্যালি করে এপিডিআর এর ব্যানারে। এবং এই যে র্যালিটা করে, এখানে পুলিশকে জানানোর সময় পুলিশ কাঁদি থানার যে পুলিশ, সে কিন্তু পরিষ্কার বলে যে যদি কোনো অঘটন ঘটে তাহলে এপিডিআর এর কাঁদি শাখার সম্পাদক সভাপতিকে দেখে নেবে, মানে ব্যাপারটা এই। তখন কিন্তু ওই মিছিলে প্রায় 100 থেকে 150 পুলিশ ছিল। অদ্ভুতভাবে এলাকার মানুষ বারবার পুলিশকে রিকোয়েস্ট করেছে যে আপনারা কি বলে মিছিল কন্ট্রোল করতে সহযোগিতা করুন। পুলিশের শেষে বলে আমরা কোনোভাবেই কোনো কন্ট্রোল করতে সহযোগিতা করব না। আমরা যেখানে দেখতে পাচ্ছি সিদ্দিকুল্লাহ চৌধুরী বা জমিয়ত উলামা হিন্দের ডাকে যখন কলকাতা জ্যাম করে দেওয়া হচ্ছে, তখন পুলিশ তাদের বাহা বাছা করে করছে। শাসক দলের নেতারা যখন প্রোগ্রাম করছে তখন পুলিশ খুব সুন্দর করছে। আর এখানে দাঁড়িয়ে দেখলাম যে পুলিশ যেন লাঠি উঁচিয়েই আছে, কোনো বিশৃঙ্খলারই পুলিশ লাঠিচার্জ করে। এই চেহারাটা দেখেও কিন্তু তারপর একটা বড় সভা হয়েছে, এখানে হিন্দু মুসলিম উভয়ই ছিল। এই যখন এই সভাটা চলছে তখন আমাদের কাছে খবর আছে শামসেরগঞ্জ এবং সুতিতে একটা সমস্যা হয়েছে। দেখুন, শামসেরগঞ্জের সুতির যে রিপোর্ট আমাদের কাছে এসেছে এখনো পর্যন্ত, মানুষের যা অভিযোগ, তাতে রতনপুর স্টেশন থেকে একটা মিছিল চলছিল ডাকবাংলার দিকে। মিছিলটার পেছনের দিকে কতগুলো মাস্ক পরা লোক ছিল, ছেলে ছিল, যাদেরকে কেউ পরবর্তীকালে আইডেন্টিফাই করতে পারে না। তারাই মিছিলটা যখন রতনপুর স্টেশনের ওখান থেকে বেরিয়ে থানা ক্রস করে ধুলিয়ান এগোতে শুরু করেছে, তখন দুদিকে হিন্দু মুসলিম বাড়ি ছিল। সেই হিন্দু মুসলিম বাড়িতে মিছিলের পেছন থেকে ইট মারা হয় এই মাস্ক পরা ছেলেগুলো। এমনকি এই অভিযোগও করেছে আপনারা ওইখানকার মনিরুল ইসলাম যে বিধায়ক, তার বাড়িতেও ইট মারা হয়, তার নাকি সিসিটিভি ক্যামেরাটা ভেঙে যায়। এবং তারপর সেই মিছিল যায়, মিছিল দিয়ে ওই কি বলে ডাকবাংলার ওখানে জমায়েত হয়। ডাকবাংলা ওইখানে ইয়েটায় হাইরোড অবরোধ করে দেয়। পুলিশ মিছিলকে থামাতে গিয়ে লাঠিচার্জ করে, জনগণ মানুষ ক্ষেপে ওঠে এবং তারপর পুলিশ গুলি চালায়। এবং এইদিকে যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীকালে আজ সকাল পর্যন্ত রিপোর্ট 274 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে
এবং এই 274 জনকে অ্যারেস্টের মধ্যে বেশিরভাগই নাকি নিরপরাধ মানুষ এবং বেশিরভাগই সংখ্যালঘু। অদ্ভুতভাবে আমাদের ওখানকার যে রিপোর্ট অনুযায়ী যে 4 নম্বর ওয়ার্ডে, ধুলিয়ানের 4 নম্বর ওয়ার্ডে যারা নাকি ওই পারে চলে গিয়েছিল, মালদায় চলে গিয়েছিল শেল্টারে, সেখানে নাকি হিন্দু মুসলিম সবাই আছে। আমি পরিষ্কার ভিডিওতেও দেখলাম, সেখানে হিন্দু মানুষরা বলছে যে আমরা যারা গিয়েছে তারা নাকি ওইখানকার কয়েকজন বিজেপি নেতার কথায় গিয়েছে এবং তাদেরকে আমরা শেল্টার দেওয়ার চেষ্টা করেছিলাম। মুসলিম মানুষজন আমাকে শেল্টার দেওয়ার চেষ্টা করে তাদের, কিন্তু তা সত্ত্বেও তারা চলে যায়। পরবর্তীকালে আবার কিছু লোক যারা ফিরে এসেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে, বলেছে তারাও নাকি বলছে যে আমাদের বিজেপি নেতা ওইখানে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মিছিলকে কেন্দ্র করে একটা ঘটে 8 তারিখে ঘটনা, না এটা হচ্ছে 11 তারিখের ঘটনা। 11 তারিখে, তো এই জঙ্গিপুর হচ্ছে 8 তারিখ, শামসেরগঞ্জ সুতি হচ্ছে 11 তারিখ। তো এই ইনসিডেন্ট গুলো তখনই মিটে যায়, মানে ঝামেলা ফামেলা হওয়ার পর ঠান্ডা হয়ে যায়। কিন্তু যে মিছিলটা ওই মাস্ক পরা ছেলেদের, যাদেরকে মিছিলের লোকই আইডেন্টিফাই করতে পারছে না, সে হিন্দু হোক মুসলিম হোক কেউ, এদের এই বহিরাগত তথ্যটাই আসছে। কিন্তু পুলিশ বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রকের যে টিম তদন্ত করছিল তারাও বলেছে বহিরাগত, এবং বিজেপি মেনেও নিয়েছে। এটা দেখলাম বিজেপির নেতারা। এই যে বহিরাগত তথ্য, এখনো পর্যন্ত রিপোর্ট আমি এখনো ক্লিয়ার নয় যে এই যে 274 জনকে ধরা হয়েছে এর মধ্যে বহিরাগত কজনকে ধরেছে, না শুধুই নিরাপদ বেশি। এই যে পুলিশ বলছে এই 274 জনকে ধরেছে সিসিটিভি দেখে, পুলিশ বলছে কথা। এলাকার মানুষের অভিযোগ নিরাপরাধ আছে। আমাদের তো বলা সম্ভব নয়, কারণ আমরা তো ওই স্পটে ছিলাম না, আমরা জানিও না। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আমি একটা স্পষ্ট কথা আপনাদের বলি, এই বেলডাঙ্গায় আপনারা জানেন একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনি ভিডিও করেছিলেন। এই বেলডাঙ্গা থেকে এই ওয়াকআপের আন্দোলন, এই যে পুরো যে পথটা, আমাদের মনে হচ্ছে মুর্শিদাবাদে বারংবার যেখানে মুসলিমরা একটু অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে একটুখানি বিকাশ করছে, সেইখানে ইচ্ছাকৃতভাবে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এইখানে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখলাম বিজেপি 2024-এ ইলেকশন পর্যন্ত কোনো সরাসরি সাম্প্রদায়িক উস্কানিমূলক যে ধরনের এখন করছে এতটা ছিল না, এবং আমরা দেখলাম 24-এর পর থেকে হঠাৎ করে মুসলিম মোর্চা, নো মোর মুসলিম মোর্চা, বিজেপি RSS এর মুসলিম মোর্চা থাকবে না, ওপেন ওদের পর্যালোচনা মিটিংয়ে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লো। তারপরে হুঙ্কার ছাড়লো যে যত জেহাদি আছে তাদেরকে মারতে হবে, কাটতে হবে, এই একই সুর বিজেপির প্রথম সারির সব নেতার। এবং তারপরে আমরা দেখলাম বিধানসভাতে ডাইরেক্টলি বলতো যে মুসলিম MLA-দেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবে। এবং তারপরে আমরা দেখলাম মুর্শিদাবাদ এবং মালদাকে টার্গেট করার গল্প, কারণ তার আগে থেকে আমি 2 বছর আগে থেকে বলছি মালদা মুর্শিদাবাদকে টার্গেট করবে। আমরা যারা একটু সচেতন এই বিষয় নিয়ে কাজ করি প্রত্যেকে জানি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার মধ্যে মালদা মুর্শিদাবাদ, এবং সেখানে টার্গেট করবে আর দুটোই বর্ডার এলাকা, একদিকে ঝাড়খণ্ড একদিকে বাংলাদেশ, এরকম একটা পরিস্থিতির মধ্যে জায়গা। এবং সেখানে এই যে আমাদের গ্রাউন্ড রিপোর্ট আমরা যা করেছি তাতে কয়েকটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, যে এই ঘটনার ক্ষেত্রে ওই যে মাস্ক পরা বা মুখে রুমাল বাঁধা যে ছেলে পেলে, আমরা CCTV ফুটেজও কয়েকটা পেয়েছিলাম, এর মধ্যে এদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং এখানেই কিন্তু বিভিন্ন মহল থেকে খবর আসছে যে কিছুটা ঝাড়খণ্ড, UP, বিহার থেকে কিছু লোককে আগে থেকে রামনবমীর জন্য স্টকে রাখা হয়েছিল। আবার কিছু বলা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু বর্ডার একদম কাছে, সেখান থেকে কিছু আনা হয়েছিল, এরকম কিছু। এটা প্রপার তথ্য আমাদের কাছে নাই, কিন্তু যেটা মারাত্মক, আপনি এটা রিলেট করতে পারবেন। কিছুদিন এই শুভেন্দু অধিকারী ওয়ার্ড ভিত্তিক হিন্দু মুসলিমের একটা ক্যালকুলেশন দিয়েছে এবং বলছে যেখানে যেখানে সাম্প্রদায়িক সমস্যা হচ্ছে সেইখানে কি জঘন্য, সেখানে হিন্দু ভোট কনসলিডেশন হবে। এই যে চেতনাটা, এই চেতনাটাকে হচ্ছে সাম্প্রদায়িক চেতনা, যে চেতনা রিলেট করতে পারে বহিরাগত লোককে ঝামেলা বাঁধানোর জন্য আনার সম্ভাবনা থাকে। কারণ এমন একটা চেতনাকে লিড করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুরো বিজেপি সংগঠন, সেটা হচ্ছে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। যেখানে পশ্চিমবঙ্গে 33% মুসলিম থাকে, সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান কি করে তুমি বলছো? এই যে স্পষ্ট, এই যে চেতনাটার ভিত্তিতে করা হচ্ছে, তাই হতেই পারে বহিরাগতকে নিয়ে এসে এই ঝামেলা অশান্তি বাড়িছে, কারণ এলাকার মানুষ অভিযোগ করছে। আরো একটা এক্সাম্পল আমাদের কাছে আছে, আপনি বুঝতে পারেন, আগুন লাগা। আগুনে এখানে একটু আমি ইন্টারফেয়ার করি। আমাদের গ্রাউন্ড রিপোর্টে কোনো হিন্দু
বলেনি যে মুসলিমরা আক্রমণ করেছে, Exactly. বরং তারা বলছে Exactly. আমাদের মুসলিমরা, আমাদের পাড়ার মুসলিম আমাদের সেভ করেছে, গার্ড করেছে। আবার কোনো মুসলিম বলেনি যে বাইরে থেকে হিন্দুরা আক্রমণ করেছে, বলছে এই আমরা হিন্দু মুসলিম যৌথভাবে সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছি। এবারে এমনকি এই যে নৌকোয় করে মুর্শিদাবাদ থেকে মালদাতে গিয়ে আশ্রয় নিচ্ছে, তাদের ওই ক্যাম্পে গিয়ে ইন্টারভিউ করা হয়েছে, যে গ্রাম থেকে এসছে সেই গ্রামে গিয়ে ইন্টারভিউ করা হয়েছে, এবং সেই গ্রামে যারা হিন্দুরা অলরেডি রয়েছে, যারা যায়নি, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার প্রতিবেশী এই তালামারা এই ঘর এরা কোথায় গেছে, বলে জানি না, পরে আমরা টিভিতে দেখেছি এই বলছে। তখন ওরা বলছে যে ওরা সব বিজেপি সমর্থক, বিজেপি করে, নেতার নির্দেশে গেছে। হ্যাঁ, আপনি যা বলছেন এই তথ্যটাই কিন্তু আমাদের কাছে এসেছে, এবং আমাদের কাছে আরো একটা তথ্য এসেছে, ওখানে যে একটা বুধবার 16 তারিখ সম্ভবত ডেটটা, একটা আগুন ধরে গেছিল দোকানে, ওটা শর্ট সার্কিট থেকে হয়েছিল, দোকানের মালিক বলছে, অথচ ওটাকে গদি মিডিয়া সাম্প্রদায়িক রং দিয়েছে। গদি মিডিয়া আরো কাজ করছে, যারা যারা এই ওয়াকফের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল বা যারা যারা এই অধিকারের পক্ষে দাঁড়িয়েছিল, যেমন জঙ্গিপুরের পিডব্লিউডি ময়দানের সভা থেকে 4-5 জনকে আইডেন্টিফাই করে আমার নিজের বক্তব্যকে বিকৃত করেছে, একটা জায়গা তুলে ধরেছে, আরো 4 জনের বক্তব্যকে বিকৃত করে এমন একটা নেটওয়ার্ক তৈরি করছে যে আমরা যেন এই মুহূর্তে আমাদের কথাতেই এই সমস্ত কিছু হয়েছে। আসলে আসলে উস্কানি নয়, হচ্ছে এই পুরো আন্দোলনটাকে ধ্বংস করা হয়েছে। একাধারে ওবিসি যে করে অধিকার কেড়ে নিল মুসলিম মানুষদের, সেটাকে ধ্বংস করা, প্লাস যে ওয়াকফ এই আইন বিরোধী যে আন্দোলনটা তৈরি হয়েছিল, সংশোধন আইন বিরোধী, সেটাকে স্টেট পুলিশ এবং বিএসএফ তো এখন খবর আছে যে 14-15 সালে লোকের বাড়িতে গিয়ে মারধর করছে। এবং এটা এখানেই তথ্য এসছে যে ওখানে বিভিন্ন মুসলিম মহল্লাতে ঘটনার পরে গত পরশুদিন রাতে পর্যন্ত মুসলিম মহল্লায় চপ্পল পরা বিএসএফ, এই অভিযোগটা, এবং চপ্পল পরা বিএসএফ শুধু অভিযোগ ওখানকার মানুষ করে, এটা মুখ্যমন্ত্রীও করেছে একদম। তাহলে এই যে স্টেট এবং শাসক দল বিজেপি, আরএসএস এর সাম্প্রদায়িক চিন্তার নেক্সাস এবং স্টেটের সমস্ত বাহিনী মিলে এই পুরো আন্দোলনটাকে ধ্বংস করেছে, এটাই আমাদের ন্যারেটিভ। তো মোটামুটি একটা পরিষ্কার যে পুলিশ প্রশাসনের একটা অংশ তো মোটামুটি জড়িত, সেটা আমাদের এই অভিযোগ আমরা বেলডাঙ্গা কাণ্ড থেকে করে এসেছিলাম সরাসরি আমার চ্যানেলে, এবং আরএসএস এর যে একটা নেক্সাস পুলিশের মধ্যে রয়েছে, তার কারণে আমাদের এই শামসেরগঞ্জ যে ওসি ছিলেন তাকে মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে তাকে কিন্তু সরিয়েছে। এবার টার্গেট হচ্ছে এসপি সাহেব কিন্তু আমার ফোন ধরেন না, প্রশ্ন করলে ফোন কেটে দেন। তো এবার এসপি সাহেব কি লুকোতে চাইছেন, আপনাকে আমি সতর্ক করছি, সরাসরি সাবধান হয়ে যান, বিজেপি আরএসএস দালালি করা বন্ধ করে দিন। কারণ আপনার এই অকর্মণ্যতার জন্য বা আপনার বিজেপি আরএসএস এর কোনো একটা কিছু সেটিং আছে, না হলে এই ধরনের ঘটনা ঘটে না। আপনারা আগুনে পেট্রোল ঢালছেন, ইচ্ছাকৃত বিষয়টাকে বাড়াচ্ছেন। আর বিজেপি আরএসএস সেখানে বিএসএফ ক্যাম্প করবে বলছে, আজ রাত 9টায় এই যে বিএসএফ 50 কিলোমিটার, মনে আছে কয়েক বছর আগে, 2 বছর আগে সংসদে পাশ হলো, 50 কিলোমিটার বর্ডার থেকে ভেতরে ঢুকবে। এই বিজেপি আজকে দাবি তুলেছে, এবং ওখানকার বিজেপির যারা সমর্থক তারাও দাবি তুলে স্থায়ী বিএসএফ ক্যাম্প করতে হবে। মনে পড়ছে? এই বিষয় নিয়ে আজ রাত 9টায় লাইভে দেখতে ভুলবেন না। আর রাহুল দা, তোমার অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আর সাবধানে থেকো। ঠিক আছে, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, এবং আমাদের মোটামুটি আপনাদের যেটুকু আমরা দেখেছি, হ্যাঁ, আমরা যেটুকু তদন্ত রিপোর্ট পেয়েছি রাহুলদার সঙ্গে প্রায় মিলেই গেছে, এবং পুলিশের উপর যে অভিযোগ রাহুলদা করছে আমাদেরও কিন্তু এই অভিযোগ ছিল। তো যাই হোক, অর্থাৎ রাহুলদা ওখানকারই বাসিন্দা এবং ওখানকার এপিডিআর মানবাধিকার সংগঠনের সম্পাদক, দীর্ঘদিন ধরে মানবাধিকার করছেন, বিভিন্ন গ্রাউন্ড রিপোর্ট, বেলডাঙ্গার গ্রাউন্ড রিপোর্টও কিন্তু এনার করা। ফলে এই বিষয়টা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে মালদা মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে। তবে মুসলিমদের সতর্ক থাকতে বলবো, কোনো রকম উস্কানি হলে তাতে পা দেবেন না, নিজেকে শান্ত রাখবেন। পরিস্থিতি পুলিশ প্রশাসনকে জানান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, এমএলএ এমপিকে জানান, কিন্তু নিজেরা কখনোই ওই উস্কানিতে পা দিয়ে আইন হাতে তুলে নেবেন না, তাতে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। কারণ রাষ্ট্রের সমস্ত রকম বাহিনী, রাষ্ট্রের আরএসএস থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে পুলিশের এক অংশ সরাসরি কিন্তু আপনাদেরকে টার্গেট করছে। ফলে সতর্ক থাকুন, আর যে কোনো কিছু ঘটলে সরাসরি আমাদের নজরে আনেন।
আমরা সরাসরি সেই ফ্যাক্ট ফাইন্ডিং করে সত্যিটা আপনাদের সামনে তুলে ধরবো। এখন এতটাই, ভালো থাকুন এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন।